সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দরদ সিনেমাটার কথা বলবো, যেটা স্ক্রিনে মুক্তি পেয়ে গেছে। সিনেমাটা অনেকদিন পর রিলিজ করলো এবং সিনেমাটা তো বিশাল বড় একটা প্যান ইন্ডিয়া সিনেমা। অনন্য মামুনের প্রচণ্ড বড় একটা রিলিজ পেয়েছিল মানে ভারতবর্ষে, মানে এত বেশি স্ক্রিনে রিলিজ পেয়েছিল যে পুষ্পা টুর কালেকশনকেও ছাপিয়ে গেছে ইন্ডিয়াতে। সত্যি কথা বলছি আমি, বাংলাদেশে তো সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট পড়ে, আর ইন্ডিয়াতেও সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়ে গেছে। মানে এত বড় হিট হয়ে গেছে শাকিব খানের অনন্য মনে দরদ, মানে বলার কিছু নেই। খুব খুব মানে তুফানের রেকর্ডকে 10 গোল দেবে আর কি, এত বড় হিট হয়ে গেছে অনন্য মনের এই দরদ সিনেমাটা। খুব প্রমিস করেছেন তিনি, বড় বড় বিশাল বড় বড় বাতেলা তিনি মারেন, ঠিক আছে। এইখানে মুক্তি দেবো, বুর্জ খালিফাই এর কি ট্রেলার লঞ্চ হবে ভারতবর্ষে, এই অমুক তারিখে রিলিজ করবে, এই ভাষা নিয়ে সমস্যা হচ্ছে, এই হচ্ছে। ভারতবর্ষে প্রচুর সিনেমা হলে মুক্তি পেয়েছে, এত সিনেমা হলে মুক্তি পেয়েছে যে সিনেমা হলে সেই দিন দেখেছিলাম এবং রিভিউটা আজকে করছি। মানে কেন সেদিন করিনি, মানে ইচ্ছা ছিল না আর কি। অনেকদিন পর আজকে ইচ্ছা হলো হঠাৎ করে দরদ নিয়ে কথা বলতে লেগে গেলাম আমি। যাই হোক, তো সিনেমাটা নিয়ে কথা বলা যাক, দরদ সিনেমাটা নিয়ে কি আর বলবো, কিছু বলার নেই। তো দরদ সিনেমাটা ডিরেকশনে রয়েছে অনন্য মামুন এবং মুখ্য ভূমিকা রয়েছে শাকিব খান, সোনাল চৌহান, রাজেশ শর্মা, বিশ্বজিৎ বাবু, পায়েল সরকার এবং আরও অনেকে রয়েছেন। তো সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে বলার আগে সিনেমার গল্পটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে বেনারস শহরে গল্প, এবং বেনারস শহরে দেখা যাচ্ছে যে অনেকগুলো খুন হচ্ছে, সিরিয়াল কিলিং হচ্ছে। এবার কেন হচ্ছে, এর পিছনে কে রয়েছে, এবং এদিকে শাকিব খান এবং তার যে স্ত্রী ফাতেমা, তারা একটা সংসার করছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে সোনাল চৌহানের যে ক্যারেক্টারটা ফাতেমা, সে একজন সুপারস্টার, একজন অ্যাক্টর আছেন, তার সরফরাজ সরফরাজ খান, তো তার প্রেমে পড়ে গেছেন। মানে তাকে মানে প্রেমে পড়ে গেছেন বলটা ভুল, মানে তাকে তাকে প্রচণ্ড ভালোবাসেন আর কি, অ্যাজ সুপারস্টার হিসাবে। তো এবার তাকে কি মেলাতে পারছে এর সাথে না সাথে, সেটা দেখতে গেলে আপনাকে, এবং খুনের পিছনে কী আছে, তার মোটিভ কী, সেটা দেখতে গেলে আপনাকে আইস্ক্রিনে গিয়ে দরদ সিনেমাটা দেখতে হবে। তো ধরো সিনেমাটার আমি যদি বলি এর যে ফার্স্ট পজিটিভ পয়েন্ট আমি বলবো, এই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট, আমার মনে হয় ওয়ান অ্যান্ড অনলি পজিটিভ পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে এই সিনেমাতে শাকিব খানের অভিনয়। শাকিব খানের অভিনয় এই সিনেমাতে দুর্দান্ত একটা অভিনয় লেগেছে। মানে শাকিব খান যে কী লেভেলে অভিনয় করেছে এই সিনেমাতে বলার নয়। শাকিব খান খুব ভালো, খুবই ভালো একটা অভিনয় করেছে, বিকজ এই জনরাটা এটা যেহেতু একটা মানে কী বলবো, সাইকোলজিক্যাল রোম্যান্টিক থ্রিলার টাইপ, থ্রিলার জনরার গল্প। তো এখানে মানে পারফরমেন্সটা, মানে শাকিব খানের ওপরে কিন্তু এই সিনেমাটা কী বলবো দাঁড়িয়ে রয়েছে আমি বলতে গেলে। বিকজ শাকিব খানের অভিনয়ের ওপর সিনেমাটা দাঁড়িয়ে রয়েছে, এবং শাকিব খান অ্যাজ মেন লিড হিসাবে আমি বলবো দুলুমিয়া যে চরিত্রটা সে প্লে করেছে, সেখানে তার করার মতো অনেক স্কোপও ছিল তার ক্যারেক্টারটা। তো সেখানে কিছু ট্রান্সফরমেশনের সিন বলি, একটা জায়গায় সে মানে বিভিন্ন জায়গাতে তার সিন আছে যেগুলো খুব খুব উল্লেখযোগ্য সিন, এবং সেখানে খুব ভালো পারফরমেন্সে ডেলিভার করতে পেরেছে। একটা সিনে আমি কথা বলবো, সিনটা আমার এখনও মনে আছে, সেটা হচ্ছে একটা জায়গায় না, সেই মানে ট্রেলারও ছিল, আই থিঙ্ক যে টিজারে ছিল, যে একজনকে স্ট্যাপ করছে এবং মুখে রক্তটা লাগছে, তখন বলছে আমার প্রেমকে কিন্তু টাকা দিয়ে কিনছিস। তো ওই যে ডায়লগটা ওখানে বলছে, এবং কেন বলছি কি কনটেক্সট, সেটা তো আপনি সিনেমা দেখবেন, বাট ওইখানের পারফরমেন্স এত ন্যাচারাল, এতটা র একটা পারফরমেন্স দিয়েছে। কমার্শিয়াল সিনেমা হিসেবে বাংলাদেশের মেন স্ট্রিম সিনেমার আমি পরিপ্রেক্ষিতে যদি দেখি, তাহলে কিন্তু এইখানে এইরকম পারফরমেন্স কিন্তু সচরাচর দেখা যায় না। এবং শাকিব খান কিন্তু ইমোশনাল সিনে তার পারফরমেন্স বরাবর ভালো হয়ে এসছে, সেটা আমি প্রিয়তমা থেকে দেখে এসেছি। তো এখানেও কিন্তু সেটা অন্যথা হয়নি। এখানে কিন্তু শাকিব খান কিন্তু সিনেমা জুড়ে রয়েছে। আমি মনে করি সিনেমার যেটুকু কালেকশন হয়েছে, যা কালেকশন হয়েছে, সিনেমাটাকে যেটুকু যদি যে কেউ রিভিউ করবে তাকে এটা মেনশন করতেই হবে যে মানে সিনেমা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট শাকিব খানের অভিনয় কিন্তু তার ভালো লাগতেই হবে সিনেমাতে। এবং আমার মনে হয় তুফানও তার পারফরমেন্স খুব ভালো ছিল, এবং এখানেও পারফরমেন্স তার ভালো হয়েছে। তো শাকিব খানের পারফরমেন্স কিন্তু এখানে সত্যিই ভালো রয়েছে সিনেমাটার মধ্যে, এটা বলার। এবং আর পজিটিভ পয়েন্ট অনেস্টলি স্পিকিং, হ্যাঁ, একটা বলা যায় যে এই সিনেমার যে কোর যে স্টোরি লাইনটা, যে মেন যে স্টোরিটা আমি বলবো, স্টোরি লাইন যেটা মানে যেটা স্টোরিটা যে মেন লুকিয়ে যেটা রয়েছে, সেটা কিন্তু খুব একটা খারাপ ছিল না বাংলাদেশের মেন স্ট্রিম সিনেমা হিসেবে যদি দেখি আমি। ভারতবর্ষের যারা দেখবে এবং যাদের প্রচুর পরিমাণে থ্রিলারের এক্সপোজার রয়েছে, তাদের অত কিছু নাও লাগতে পারে, বাট আমি বাংলাদেশের অডিয়েন্সের দিক থেকে যদি বলি, বাংলাদেশে যে ধরনের মেন স্ট্রিম সিনেমা হয়ে এসছে তার কথা যদি তার তুলনায় যদি বলি আমি, তাহলে সেখানে কিন্তু একটা অন্য ধরনের গল্পটা অ্যাটেম্প করার চেষ্টা করেছে অন্যান্য, সেটা আমি বলতে পারি, একটু অন্য ধরনের অ্যাটেম্প নিয়েছে। তো সেই দিক থেকে একটা সাধুবাদ দিতে হয় অনন্য মামুনকে। এবং আমি সিনেমাটোগ্রাফির কথা বলি, কথা যদি বলি, সিনেমাটোগ্রাফি আমার এখানটা কিন্তু বেশ ভালো লেগেছে, যেভাবে বেনারসকে যেটুকু জায়গায় ক্যাপচার করে, রাতের দিকে গঙ্গার দিকে বলি, এমনি মোটামুটিভাবে যে ক্যাপচার করছে, খারাপ লাগেনি দেখতে। প্রোডাকশন ভ্যালু মোটামুটি আমি বলবো, খুব আহামরি নয়। তাদের এই সিনেমার জোর করে কিছু আমি বলতে পারছি না যে সিনেমাটার বিশাল ভালো কিছু লেগেছে আমার এমন কিছু লাগেনি। এবং একটা এবং নেগেটিভ পয়েন্ট আমি যদি বলি কথা, এই সিনেমার প্রচুর নেগেটিভ পয়েন্ট, আমি ফার্স্ট ডিরেকশনের কথা বলতে চাইছি। এই সিনেমার ডিরেকশন খুবই খাজা হয়েছে। এখানে যে স্ক্রিন প্লেটা বুনেছে না ডিরেক্টর অন্যতম, যে স্ক্রিন প্লেটা বুনেছে, এবং সেখানে দেখা যাচ্ছে একটা খুন হচ্ছে, সেখানে প্রথম থেকে আপনার মাথায় না রিভেঞ্জের অ্যাঙ্গেলটা খুব, মানে যারা প্রচুর পরিমাণে থ্রিলার দেখে, আমি যেমন প্রচুর পরিমাণে থ্রিলার দেখি, বিকজ আমার থ্রিলারটা খুব ফেভারিট জনরা। তো সেহেতু আমার না
যখনই একটা সার্টেন পয়েন্টের পরে টুইস্ট আছে সেই টুইস্টটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করবে, ঠিক আছে, ওয়ার্ক করার মতনই টুইস্ট। কারণ বাংলাদেশের সিনেমা কিন্তু সাধারণত এরকম টুইস্ট দেখা যায় না, বাট ভারতবর্ষে এরকম টুইস্ট প্রচুর জায়গায় হয়ে গেছে। রিসেন্টলি 1-2 বছর আগে একটা থ্রিলার সিনেমা এসেছিল হিন্দিতে, বলিউডে, তো সেটার সঙ্গে একটা প্রচুর মিল আছে এই টুইস্টটা, ঠিক আছে। বাট তাও আমি সেটা নাম করবো না, তাহলে ইট উইল অ্যাক্ট এজ এ স্পয়লার। বাট ওই টুইস্টটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, বিকজ আমি বুঝেই গেছিলাম যে এইটা আসতে চলেছে এবং এটা এসে হচ্ছে। এবার তারপরে কী কারণ বৃত্তান্ত সেটা আমি জানতাম না ডেফিনেটলি, বাট এটা আমি একটা সার্টেন পয়েন্ট পর আমি বুঝে গেছিলাম যে এইটা কিন্তু হবে। বাট অনেকে কিন্তু বেশিরভাগ জনই বুঝবে না, যারা নতুন থ্রিলার দেখছে তারা কিন্তু এটা একটা শকিং ভ্যালু হিসেবে কাজ করতে পারে, শকিং একটা টুইস্ট দেবে, আমি এটা বলতে চাই, সেটা দেবে। বাট ওভারঅল আমি স্ক্রিন প্লেটা যদি বলি, স্ক্রিন প্লেটা আমার মোটেও পছন্দ হয়নি, বিকজ স্ক্রিন প্লেতে এমনভাবে জিনিসপত্রগুলো সাজানো হয়েছে। আমি সিনেমাটা ফার্স্ট শটেরই কথা বলি, সিনেমার একদম প্রথম শটেই একটা মেলার মধ্যে শাকিব খানের এন্ট্রিটা হয়ে গেছে, এবং এই এন্ট্রিটা এত ক্যাজুয়াল, এত নর্মাল, এবং এমনভাবে নাগরদোলা কি করছে ওখানে যে শাকিব খানের এন্ট্রিটা হয়েছে যে মনেই হয় না ভাই তুমি শাকিব খানের নামে প্রমোশন করছো সিনেমাটা। শাকিব খান ওখানকার বিশাল বড় সুপারস্টার, আপনি তুফানে শাকিব খানের এন্ট্রি দেখেননি, এখানে শাকিব খানের এন্ট্রি খুবই ফিকা, খুবই ডাল একটা এন্ট্রি দিয়েছে আমি বলবো। আমার একদম পোষায়নি এন্ট্রিটা, আরও বেটার এন্ট্রি হতে পারতো। সাকিবিয়ানের যারা শাকিব খানের ফ্যান তাদের ভালো লাগবে এন্ট্রিটা। এবং আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই সিনেমাটার ট্রেলারের সময়, প্রোমোর সময় যেরকম এক্সপেকটেশন আমি সেট করে গেছিলাম, সেই জন্য নিরাশ হয়েছি। বিকজ আমার ট্রেলারটা কিন্তু মোটামুটি ভালো লেগেছিলো, বিকজ ট্রেলারটা অনেক কিছু প্রমিস করছিল যে এই ধরনের জিনিস দেখতে পাবো, এই জিনিস দেখতে পাবো, ওই জিনিস দেখতে পাবো, এই জিনিস দেখতে পাবো। আমার কিন্তু সেটা কোথাও গিয়ে ফুলফিল হলো না, এটা আমি বলতে চাই। এটা বলা, এবং সিনেমাটা কি বাংলা সিনেমা আমি জানতে চাই, যে সিনেমাটা কি বাংলা সিনেমা আমি সত্যি জানি না। বিকজ এই সিনেমাটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা, ডাবিং সিনেমা দেখছি মনে হচ্ছে আমার, গোল্ড মাইন্সে বা টিভিতে যায় বটে আমি মনে হচ্ছে ডাব সিনেমা দেখছি, একটা ডাব করেছে সাউথের একটা সিনেমা, তেলেগু বা তামিল, সেই সিনেমাটা ডাবিং সিনেমা ডাব করে হিন্দিতে দেখছি মনে হচ্ছে আমি। মানে সিনেমাটা হিন্দিতে শ্যুট করেছে নাকি ভাই, মানে কিছু ক্যারেক্টার বাংলায় কথা বলছে, শাকিব খান ক্যারেক্টার বাংলায় বলছে, সোনাল চৌহান বাংলায় বলছে, আবার ওখানে রাহুল বোসের ক্যারেক্টারটা বা রাহুল দেবের ক্যারেক্টারটা বা কিছু ক্যারেক্টার সেটা তারা হিন্দিতে বলছে, মুখে লিপসিং ম্যাচ করছে না। এটা কী হচ্ছে, এটা কী ধরনের মেকিং তুফানের মেকিং কি ভালো। তুফান সিনেমাটাকে ক্রিটিসিজম আমার ছিল, অনেকেরই ছিল, সিনেমাটা ব্যবসা করেছে খুব ভালো জিনিস, বাট তুফান সিনেমাটা মেকিং কিন্তু খুব ভালো ছিল, এটা মানতে হবে। রায়হান রাফি খুব ভালোভাবে প্রেজেন্ট করেছিল, ওরকম জাহাজ চকচকে লুক অ্যান্ড ফিল, ওরকম ধরনের মেকিং, ওরকম ধরনের সিনেমাটোগ্রাফি, ওরকম ধরনের কালার কারেকশন বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে বিরল। বাংলাদেশি সিনেমাতে ওরকম ধরনের দেখাই যায় না, অনেস্টলি স্পিকিং, অন্তর কমার্শিয়াল সিনেমা অন্তর দেখা যায় না। বাট এখানে দরদ সিনেমাটার মেকিং এতটাই নিচু, মানে এতটাই, মানে কিছু সিন আছে দেখে আপনার ক্রিঞ্জ ফিল হয়, মনে হচ্ছে আমি বাংলাদেশি কোনো নাটক দেখছি না। আমি সত্যি কথা বলছি, বাংলাদেশি কোনো মানে কী বলবো, খুব নিচু মানে নাটক দেখছি না আমার মনে হবে, তো ওটা সিনেমার ফিল দেয়ই না অনেস্টলি স্পিকিং। এবং যেভাবে বললাম, যেভাবে মেকিংটা করেছে সেটা আমার ভালো লাগেনি। কিছু কালার কারেকশন অনেক মানে প্রচণ্ড মানে চোখে লাগছে এরকম কালার কারেকশন করেছে, সেটা ভালো লাগেনি আমার। ওভারঅল জিনিসটা আমার একদম ভালো লাগেনি, মেকিংটা খুব, এবং ডাবিং কীভাবে করেছে, খুবই বাজেভাবে ডাবিং করেছে আমি বলতে পারি। এবং ডিরেকশনের আরেকটা ফ্ল আমি বলবো যে অ্যাক্ট্রেসদেরকে প্রপারলি ইউজ করেনি। আপনার কাছে পায়েল সরকার একটা পুলিশের চরিত্রে মানায়নি তাকে, তার মধ্যে সেই রাফ অ্যান্ড টাফ যে ব্যাপারটা পুলিশ যে দেখাচ্ছি, সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না পায়েল সরকারকে দেখে, একটা ডলের মধ্যে, পুতুলের মধ্যে লাগছে ওকে, সত্যি কথা বলতে। আপনি রুক্মিণীকে দেখুন, কত সুন্দর টেক্কাতে পুলিশের অভিনয় করেছে। আমার মনে হয় রক্তবীজে মিমি করেছিল, মিমি যেহেতু তুফানও করেছে শাকিব খানের সাথে, মিমিকে ক্যারেক্টার নিলে কিন্তু মিমিকে কিন্তু আমার মনে হয় জাস্টিস দিতে পারতো, মিমি ক্যারেক্টারটার সাথে মিমি কিন্তু দিতে পারতো। অন্তত ক্যারেক্টারগুলোর মধ্যে কিছু নেইও করবার মতো, পায়েল সরকার কী বা করবে। এবং ওর অ্যাঙ্গেল দিয়েছে প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট যে ও পায়েল সরকারের ক্যারেক্টার যে প্রেগনেন্ট, এবং সে তার সাথে ইনভেস্টিগেশন করছে, তাতে ওই সিনেমাটার মধ্যে আলাদা কিছু ভ্যালু অ্যাড হয় না। তো প্রেগনেন্ট দেখানোরই বা কী দরকার ছিল, দু একটা সিনে একটু হোঁচট খাচ্ছে, ওটার জন্য প্রেগনেন্ট হয়ে কিছু কষ্ট পাচ্ছে করতে, মানে বেকার। বিশ্বজিৎ বাবুকে নেওয়া হয়েছে আমাদের বাংলা থেকে, যুধাজিৎকে নেওয়া হয়েছে, রাহুল দেবকে নেওয়া হয়েছে, আরও রয়েছে, রাজেশ শর্মাকে নেওয়া হয়েছে, বাট কারোর ক্যারেক্টারগুলো স্পেস পায়নি। এবং তাদের পারফরমেন্সকেও মানে তাদেরকে দোষ দিয়েও লাভ নেই, কারণ তারা প্রত্যেকে অন্যান্য সিনেমা দেখেছি ভালো পারফরমেন্স দিয়ে এসছে। বাট এখানে কিন্তু ডিরেক্টর অরণ্য মামুন তাদেরকে কাজে লাগাতে পারেনি, আই এম সরি টু সে, কাজে লাগাতে পারেনি। কিছু জায়গায় জুনিয়র আর্টিস্ট বা সাপোর্টিং কাস্টে যেটা কাজ করেছে তাদের পারফরমেন্স অতীব খাজা লেগেছে। একটা জায়গায় যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, ওর থেকে ভাই আমাদের ইউটিউবে বাংলাতে যারা স্কেচ কমেডি করে তারা ভালো স্ক্রিপ্ট মুখস্থ করে তারা ইউটিউবে ভিডিও ছাড়ে। তো খুবই বাজে পারফরমেন্স হয়েছে, গানগুলো খুব বাজে লেগেছে আমার, বাংলা গানগুলো যেভাবে করেছে, বাংলাতে হিন্দিতে শ্যুট করেছে, হিন্দিরই গানগুলো ভালো ছিল, বাংলাটা একদম ভালো হয়নি, খুবই বাজে হয়েছে, আমার একদম পোষায়নি।
ক্লাইম্যাক্সের দিকে আমি বলতে এই জিনিসটা যেভাবে হয় আনফোল্ড হয় ঠিকঠাক লাগে, মোটামুটি অনেকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমার মোটামুটি টুইস্টটা স্প্রেড করে নিয়েছিলাম, তো আমার সিনেমাটা এক্সপেকটেশন ছিল, সিনেমাটা একদম মিট করেছে এক্সপেকটেশনটা, আরও বেটার হওয়ার চান্স ছিল বলে আমার মনে হয়েছে। এটা ছিল ওভারঅল টেক ধরো সিনেমাটা নিয়ে। আপনার সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগে তাহলে সেটাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে যুক্ত হলে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে যুক্ত পারেন। টেক কেয়ার, গুড বাই।